আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সকলে অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আবার নিয়ে আসলাম প্রণরমল কাব্য উপন্যাসের পর্ব ২৪। তো চলো বেশি কথা না বাড়িয়ে পর্বটি শুরু করা যাক। আপা এসে পড়ছি। সিএনজিওয়ালার ডাকে মাইরা মাথা সোজা করে। সব কিছু কেমন ঘুরছে? চোখ দিয়ে যেন গরম ধোঁয়া বের নির্গত হয়। একটু সময় নিয়ে বসে রইল চুপ করে। এরপর ধীরে ধীরে সিএনজি থেকে নেমে দাঁড়ায়। ব্যাগ থেকে কত টাকা যেন বের করে লোকটার হাতে দেয়। ডুলতে ডুলতে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা অবাক হলো। মেয়েটা তাকে ৫০০ টাকার নোট ধরিয়ে দিয়েছে। ভাড়া ২০০ টাকা। দ্রুত সিএনজি থেকে নেমে মাইরার পিছে গিয়ে বলে, আপা আপনার বাকি টাকা? মাইরা কথা বলতে পারছে না, তবু হালকা হেসে ছোট্ট করে বলে, দিয়ে দিন চাচা। লোকটি বাকি টাকাটা মাইরার হাতে দিয়ে দেয়। মাইরা মৃদুস্বরে বলে, আপনি খুব ভালো চাচা। কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা লোকটি সেখান থেকে চলে যায়। মাইরা মেইন গেট ধরে দাঁড়িয়ে পড়ে। গেটের দারোয়ান রহমত চাচা মাইরাকে এভাবে দেখে দ্রুত এগিয়ে এসে বলে, ঠিক আছো মা? মাইরা মাথা নামিয়েই বলে, চাচা ভেতর থেকে একটু কাউকে ডাকবেন, আমি হাঁটতে পারছি না। বয়স্ক লোকটি দ্রুত দৌড়ে ভেতরে গেল। মেন গেট থেকে ভেতরে রাস্তার মতো বেশ অনেকটা জায়গা পেরিয়ে একদম মাথায় ইরফানদের বাড়ি। রহমত ভেতরে গিয়ে রিতাকে ডেকে আনে। রিতা বাইরে এসে মাইরাকে এভাবে দেখে অবাক হয়। সবচেয়ে অবাক হয় মাইরাকে একা দেখে। আশেপাশে ইনায়াকে খুঁজে। মাইরাকে জিজ্ঞেস করে ইনায়ের কথা। মায়ের মৃদুস্বরে বলে, ওরা আসবে, আমায় করে দিয়ে আসো প্লিজ আপু। রিতা অসহায় চোখে তাকালো মাইরার দিকে। মাইরার থেকে সে ২ বছরের বড়। মাইরা সেই থেকেই তাকে আপু বলে ডাকে। নাম ধরে ডাকতে বলে, অথচ ডাকে না। রিতা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে ভাবি? রিতাকে ধরে দৃঢ় পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। রিতা আবারও জিজ্ঞেস করলে মাইরা দুর্বল কণ্ঠ তবে শক্ত গলায় বলে, আমি তোমার ভাবি নই বুঝলে। নাম ধরে ডাকতে না পারলে ডাকবে না আমায়। রিতার মুখটা একটু খানি হয়। মাইরা তো এভাবে কথা বলে না। কি হয়েছে? একটু পর মাইরা ডুব গিলে বলল, সরি আপু, ভাবি ডাক ভালো লাগে না। তুমি আমায় নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগে। রিতা মৃদু হাসলো, মাথা নেড়ে আচ্ছা বলে। মাইরাকে রিতা মাইরার ঘরে রেখে আসে। এরপর মাইরার কথা অনুযায়ী দ্রুত একটা টাফনেট আর পানি এগিয়ে দিলে মাইরা খেয়ে নেয়। গা থেকে বুরকা ছেড়ে খোপা করা চুলগুলো খুলে দেয়। এরই মাঝে রুমা নেওয়াজ মাইরার ঘরে এসে মাইরাকে একা দেখে অবাক হয়ে এগিয়ে এসে বলে, ইনায়া কোথায়? তুমি একা কেন? মাইরা রুমা নেওয়াজের দিকে তাকালো। ভদ্রমহিলা আরও কিছু বলতে গিয়েও থেমে যায়। মাইরাকে কেমন অস্বাভাবিক লাগলো। চোখমুখ কেমন ফোলা, লাল। বাম গালে চুপ পড়লে দেখল ৫ আঙ্গুলের ছাপ স্পষ্ট। মায়ের অতিরিক্ত ফর্সা হয় একটুতেই স্পষ্ট বোঝা যায়। রুমা নেওয়াজ ঢোক গিলল। ঘণ্টায়েক আগে ইরফানের বাবা ইরফানকে না পেয়ে রেগে বেরিয়ে গিয়েছে। অফিসে কাজ ছিল, অথচ ইরফান সেখানে যায়নি। তার মানে মায়ের সাথে ছিল, আর মেয়েটাকে আবারও মেরেছে। তিনি কি বলবেন বুঝলেন না। ইরফানের বাবা যদি জানে ইরফান আবারও মাইরাকে মেরেছে, বাবা ছেলের মাঝেই তো একটা যুদ্ধ লেগে যাবে। মাইরা গলা ঝেড়ে মৃদুস্বরে বলে, কিছু বলবেন মা? রুমা নেওয়াজের ধ্যান ভাঙে। এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? আর ইনায়া কোথায়? তুমি একা কেন? মাইরা মুখে হাসি নিয়ে আদো আদো স্বরে উত্তর দেয়, আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই চলে এসেছি। আপু আসবে পরে। রুমা নেওয়াজ মাইরার দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। মেয়েটা কেমন যেন তাৎপর্য খেয়েছে এটা তিনি বুঝেছেন। আর কাঁদছেও, কিন্তু কিভাবে হেসে কথা বলে। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তোমাকে আবারও মেরেছে? মায়ের অবাক হয়, কীভাবে বুঝলো? মায়েরা কিছু বলার আগেই রুমা নেওয়াজ হতাশার স্বরে বলে, খেয়েছো? মাইরা মাথা নেড়ে বলে, জি, এসে ওষুধ খেয়েছি। আচ্ছা শো তাহলে, ভালো লাগবে। কথাটা বলে তিনি বেরিয়ে যান। মাইরার চোখ জোড়ায় পানি। রুমা নেওয়াজ বেরিয়ে গেলে রিতা মাইরার পাশে বসে বলে, ভাবি ভাইজান তোমায় মারছে সেজন্য কাঁদছো? মাইরা হেসে বলে, হুম, তার জন্য কাঁদতে আমার বয়েই গেছে। তুমি আমায় বাবি ডাক ছাড়তে পারছো না, এজন্যই কাঁদছি আমি। রিতা মানল না। মাইরা মজা করার মানুষ সে জানে। মন খারাপ করে বলে, ভাইজান এমনিতে খুব ভালো, রাগ হইলে একটু অস্বাভাবিক আচরণ করে, তুমি মন খারাপ করো না। মাইরা ঝাপসা চোখ মুছে বলে, তাপ্পর খেয়ে বাচ্চারা কাঁদে আপু, আর বড়রা কাঁদে ছোট্ট ছোট্ট শব্দ শুনে, কারণ ওগুলোর বার তাপ্পরের চেয়েও অনেক বেশি হয়। রিতা বুকে চুকে মায়ের দিকে তাকিয়ে রইল। মায়েরা কথাটা বলে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। এরপর দেয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার মনে পড়ে ডিভোর্স ইজ বেটার। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। কি আশ্চর্য, তার খারাপ লাগছে কেন? ভালোই হবে ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিলে।
তাকে আর মার খেতে হবে না, কিন্তু সে চায় না ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিক। আরও দুটো থাপ্পড় দিয়ে তাকে রেখে দেওয়া যায় না? সে না হয় বোবা হয়ে থাকবে, নিজের ভাবনায় নিজের উপরেই কেমন বিরক্ত হলো। থাকবে না সে, মানুষ কত ভালোবাসা পেয়েও সম্পর্ক থেকে বেরিয়ে আসে, আর সে শুধু থাপ্পড় খেয়ে বেরোতে পারবে না। তবুও কেন যে কষ্ট হয়। নিজেকে সামলে কোনো রকম অজু করে বাইরে বেরিয়ে বসে বসে নামাজ পড়ে নেয়। এরপর ঘরের দরজা বেরিয়ে শুয়ে পড়ে। ইরফান গাড়ি নিয়ে কোথায় কোথায় যে খুঁজলো মাইরাকে সে নিজেও জানে না। ভীষণ অসহায় লাগছে নিজেকে। মায়ের উপর এত বেশি রাগ হলো তা বোঝানো দায়। ধীরে ধীরে গাড়ি চালিয়ে তার বাসার দিকে যায়। নজর রাস্তার আশেপাশে ছিল। শুদ্ধ তার গাড়ি নিয়ে খোঁজায় ব্যস্ত। ফাইজ ইনায়ের ফারাকে নিয়ে গিয়েছে। রোমানওয়াজ ইরফানের ফোনে অনেকবার কল দিয়েছে। ইরফান কল রিসিভ করে না। উপায় না পেয়ে শুদ্ধ নম্বরে কল দেয়। মায়েরা একা কেন বাসায় আসলো, আর ইনায়া কোথায়, ইরফান কোথায়, সেসবই শুনল। ভীষণ চিন্তিত তিনি ছেলেকে নিয়ে, সাথে মায়েরাকে নিয়ে। কি করবে এদের, কিছু বুঝতে পারছে না। তোর বউ বাড়ি গিয়েছে। ইরফান গাড়ির দরজা খুলে এক পা বাইরে বের করে ড্রাইভিং সিটে বসে। চোখগুলো লাল। শুদ্ধর কথা শুনে মৃদুস্বরে বলে, ওকে বাড়ি যা, রাত হয়েছে। মামা মামি দুজনেই কল দিয়েছিল অনেকবার। ইরফান কিছু বলল না। শুদ্ধ হতাশার শ্বাস ফেলে বলে, এতক্ষণ যাকে মরার মতো খুঁজলি, খবর পেয়ে যাচ্ছিস না কেন? ইরফান রাগে চিৎকার করে বলে, ওর কাছে গেলে ও আমার হাতে আগে বেহিসাব থাপ্পড় খাবে। ওর সাহস কি করে হয় এই রাতে একা একা বাড়ি যাওয়ার? শুদ্ধ পাশেই দাঁড়িয়ে চুপ করে থাকলো কিছু সময়। এরপর চিন্তিত কণ্ঠে বলে, তুই কি করেছিস মায়ের সাথে? ইরফান কিছু বলে না। রাগে শরীর কাঁপছে তার। চোখ বুজে লম্বা শ্বাস টানে। শুদ্ধ কিছুটা রেগে বলে, তুই আবার মেয়েটাকে মেরেছিস? কে চাইছিস তুই বলতো? ইরফান বেশ কিছুক্ষণ শান্ত হয়ে থাকে। এরপর শক্ত গলায় বলে, ওই স্টুপিডটাকে খুন করতে চাইছি। শুদ্ধ রেগে বলে, ইরফান তোর বোঝা উচিত, মাইনার বয়স 14+। তোর হাফ বয়সী একটা মেয়ে, বাচ্চা মেয়ে, ওকে প্লিজ সেভাবেই ট্রিট কর। ওর থেকে বড়দের মতো বিহেভ, এক্সপেক্টগুলোকে চাপা দে। তো তুই যা চাইলি সেটাই কর, ডিভোর্স দিয়ে দে। কারণ তোদের এই রিলেশনের কোনো ফিউচার নেই। মেয়েটার জন্য আমার খারাপ লাগে। ইরফান কিছু বলল না। শুদ্ধ অবাক হয়। ডিভোর্সের কথায় ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়, যেন ভাবতে বসে কিভাবে ডিভোর্স হবে। অর্থাৎ ইরফান সত্যিই ডিভোর্সের ব্যাপারে ভাবছে। শুদ্ধ কিছু বলে না। এভাবে মার খাওয়া, এদের রিলেশন এমন অস্বাভাবিকতা, এর চেয়ে হয়তো ডিভোর্সটাই বেটার। মৃদুস্বরে বলল, বাড়ি যা। ইরফান আরও দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধর কপালে চিন্তার বাজ। ইনায়া গাড়িতে চিন্তিত বদনে বসে আছে। মায়েরা একা একা কেন বাড়ি গেল সেই চিন্তায় শেষ মেয়েটা। তাদের সাথেই তো কি সুন্দর হেসে খেলে বাইরে বেরিয়েছে। কি যে হলো, তবে বাসায় পৌঁছেছে শুনে কিছুটা নিশ্চিন্ত আছে। ফাইজ গাড়ি থামালে ইনায়া ফারাকে ভিতরে আসতে বললে আরেকদিন যাবে বলে। আজ এমনিতেই অনেক রাত হয়েছে। ইনায়া আর জোর করে না। ফাইজ ড্রাইভিং সিট থেকে নেমে এসে ইনায়ের পাশের ডোর খুলে দিলে ইনায়া নিঃশব্দে বেরিয়ে এসে গাড়ি থেকে। ফাইজ তীক্ষ্ণ চোখে ইনায়ের মুখ পানে চেয়ে। ইনায়া এগোলে ফাইজ ইনায়ের হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ইনায়া হাত চালানোর চেষ্টা করে। ফাইজ মৃদুস্বরে বলে, লিটল কুইন রাগ করেছ? ইনায়া কিছু বলে না। নীরব থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ নরম স্বরে বলে, সরি লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজকে গুমড়ো মুখে তার দিকে চেয়ে থাকতে দেখে চোখ নামিয়ে মিনমিন করে বলে, হাত ছাড়ুন। ফাইজ মৃদু হেসে বলে, ওকে তোমার ফোন দিচ্ছি, এবার চলবে? ইনায়া মাথা উঠিয়ে খুশি হয়ে বলে, দিন তবে। ফাইজ চোখ ছোটো ছোটো করে তাকায়। ভাবনার মাঝে ফাইজের পকেটে ফোন ভাইব্রেট হয়। ডান হাতে পকেট থেকে ফোন বের করে দেখলো ইনায়ের ফোন বাজছে। একটা মেয়ের নামে সেভ করা। ফাইজ কলা ঝেড়ে বলে, ফ্রেন্ডদের সাথে কি বেশি পার্সোনাল কিছু বলো, আমি শুনতে পারি? ইনায়ে কি বলবে বুঝলো না। ফাইজ কল রিসিভ করে লাউডে দেয়। এপাশ থেকে গড় গড় করে একটি মেয়ে বলে, বান্ধবী তোর পার্সোনাল বকাটের সাথে কেমন ডেট হলো রে? মেসেঞ্জারে মেসেজ দিলাম, সিন করিস না। সেসব থাক, এখন বল কি কি করলো সে? চুমুটুমু খেয়েছে? কোথায় কোথায় খেয়েছে? ইনায়া লজ্জায় মাটির নিচে ঢুকতে পারছে না। শুধু পা উঁচু করে বাঁ হাতে তার ফোন নিতে চাইলে ফাইজ ফোন উঁচু করে ধরে টুট টিপে হাসছে সে। দৃষ্টি ইনায়ের দিকে। ইনায়া কাঁদো কাঁদো মুখ করে বলে, প্লিজ কল কাটুন।
ফাইজ গলা জেরে ফোনের ভলিউম কমিয়ে দেয়। ফোন ইনায়ের হাতে দিয়ে ইশারায় কথা বলতে বলে। ইনায় দ্রুত কল কেটে দেয়। ফাইজ তার তুতনির পাশে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঘষে আর মিনমিন হাসে। ইনায় যেতে নিলে ফাইজ ইনায়ের হাত ছাড়ে না। ইনায়ের মাথা নিচু করে বলে, প্লিজ ছাড়ুন। ফাইজ ইনায়ের হাত থেকে ফোন টান মেরে নিল। ইনায় অবাক হয়ে বলে, নিলেন কেন? ফাইজ উত্তর করল না ইনার কথার। টুটের কোণে হাসি রেখে বলে, ডেট করলে কিস করতে হয় লিটল কুইন। তুমি তো পেকে গিয়েছো তোমার ফ্রেন্ডদের জন্য। মনে হয় আমি পিছিয়ে পড়ে আছি। ইনায় কাপা গলায় বলে, আমি বাড়ি যাব। ফাইজ হেসে ফেলে। এনের ফোনে কিছু কাজ করে ওভাবেই হেসে বলে, ডোন্ট ওয়ারি, বিয়ের আগে আমি অলওয়েজ পিছিয়ে থাকবো। এরপর ইনায়ের দিকে তাকিয়ে বলে, একটা ছোট্ট আবদার পূরণ করো, এরপর ফোন নিয়ে ভেতরে যাও। ইনায় চুরাচুপ ফাইজের দিকে তাকায়। ফাইজ হেসে বলে, তোমার ফোনের পাসওয়ার্ড তোমার বয়সে শুনতে ইচ্ছে করছে লিটল কুইন। ইনায়া তার বা হাত চালানোর চেষ্টা করে, মাথা নাড়িয়ে বলে, হাত ছাড়ুন, আমি ঘরে যাব। লিটল কুইন, স্পিক আপ, ফিরিয়ে দিও না। ফাইজের কণ্ঠ অতি নমনীয়। ইনায়া চোখ তুলে তাকায়। ফাইজ শীতল চোখে চেয়ে আলতো হেসে বলে, প্লিজ। ইনায়া ডুব গিলে চোখ নামিয়ে নেয়। ফাইজের এভাবে আবদার কেন যেন ইনায়া চাইলেও ফেরাতে পারল না। চোখ খিচিয়ে কাপা কণ্ঠে বলে, মাই পার্সোনাল ব্যাড বয়। ফাইজ ফিসফিস করে বলে, এই তো তোমার পার্সোনাল ব্যাড বয়, মাই লিটল কুইন। ইনায়া দ্রুত বলে, আমার ফোন দিন। ফাইজ ইনায়ের হাতে ফোন দিয়ে ইনায়ের হাত ছেড়ে দেয়। ইনায়া ছাড়া পেয়ে দ্রুত পায়ে বাড়ির ভিতরে যায়, পিছু ফিরে তাকায় না। ফাইজ মুখ গোল করে শ্বাস ফেলে মৃদু হেসে বিড়বিড় করে, আর সোহে না রে এ অপেক্ষা। এটা কখন কিনলে? তোর বয়ফ্রেন্ড দিয়েছে। ফারার ব্রুকুচকে বলল, আমার বয়ফ্রেন্ডকে? ফাইজ ফারায়ের হাতে ফোন প্যাকেজ হাতে দিয়ে বলে, সেটা তুই জানিস, তুই এমন চিৎকাদুন কেন বলতো? ফারা রেগে বলে, আর তুমি এত বিয়ে পাগল কেন বলো তো? ফারায়ের কথায় ফাইজ থমথম খেয়ে তাকায়। বেয়াদব বোন হয়েছে, শুধু বড় ভাইয়ের পিছনে লাগে। ফাইজ তার ঘরে যেতে যেতে বলে, ইরফান বইয়ের এক্সাম শেষ হয় না কেন বুঝি না। বোর্ডের মাস্টারগুলো মির্জাফর হতে চাইছে নাকি? ফারা বুকে চুকে তাকিয়ে দেখলো ফাইজের দিকে। পাগল নাকি তার ভাই? কি বলে নিজেই জানে না। হাতের প্যাকেজ নিয়ে তার ঘরে যায়। এটাই তো শুদ্ধর হাতে ছিল। ঘরে গিয়ে আগে পুরো ফোনের প্যাকেজিং খুললো, একদম নতুন। তবে এটা কেনার পর একবার খোলা হয়েছিল, এরপর আবারও আগের মতো করেই রেখেছে। ফারা বুঝলো, ভেতর থেকে ফোনটা বের করে উল্টো পাল্টে দেখলো, বুক করছে। এটা শুদ্ধ ভাইয়ের কেনা ফোন, কিন্তু সে যে বলল এটা সামিয়া নামের ওই মেয়েটার জন্য কিনেছে। হঠাৎই ফোন শব্দ করে বেজে ওঠে, তবে ফোনের সেট করা কোনো রিংটোন নয়, ভয়েস। ভালোবাসার খেলাটায় আমি জিতে গেছি। ফারা শুনছো? এই ফারা, ভালোবাসি কিন্তু। হাজারো আবেগ মেশানো কোমল সুরে কয়েকটি শব্দ, যে কোনটা শুদ্ধর। ফারার হাত কাঁপছে। কল করেছে শুদ্ধ ভাই, আর রিংটোন এটা। বারবার একই সুরে কথাগুলো বাজছে। ফারা ডুব গিলছে। ফোন বাজতে বাজতে কেটে যায়। সেকেন্ডবার কল আসলে ফারা কল রিসিভ করে ধীরে ধীরে ফোন কানে ধরে। চোখ জোড়ায় পানি টইটম্বুর। আপাশ থেকে শুদ্ধ বলে, ফারা, আমার হবুবুকে ফোন দিতে গিয়ে তোমার কাছে চলে গিয়েছে। মিস্টেক, এখন কি করি বলো তো? ফারা কাঁচার গলায় ফুপিয়ে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ ঠোঁট টিপে হেসে আবেগপ্রবণ গলায় বলে, এই তো আমি ফারা, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ শব্দ করে হেসে বলে, ভালোবাসাটা তবে পেয়ে গেলাম আমি। ফারা বুঝেছ? ফারা কথা বলতে পারে না, ফুপায়। শুদ্ধ প্রাণকুলা হাসি হাসে। একটু পর থেমে বলে, ও হে লাবণ্যময়ী, আর একটু শব্দ করে কাঁদবে প্লিজ। ফারা নাক টেনে কল কেটে দেয়। অল্পে পারে ভেসে ওঠে তার কান্না ভেজা মুখ, আর তার দিকে হেসে তাকিয়ে আছে শুদ্ধ। পিকটা সাইড থেকে তোলা। ফারা হঠাৎই কান্নার মাঝে হেসে ফেলে। আবারও ফোনে রিং হয়। ভালোবাসার খেলাটায় আমি জিতে গেছি। ফারা শুনছো? এই ফারা, ভালোবাসি কিন্তু। ফারা মন দিয়ে শুনছে কথাগুলো, কিন্তু কল রিসিভ করলো না। চোখ মুখ লাল, তবে মুখে পড়বে উজ্জ্বল খুশির ঝিলিক। রাত প্রায় 1টার কাছাকাছি। ইরফান বাড়িতে এসে চাবির সাহায্যে লক খুলে ভেতরে যায়। ডাইনিংয়ে বসে তার এক নজ ছেলের অপেক্ষা করছিলেন। ইরফানকে পোশাকবিহীন দেখে তিনি বিস্ময় নিয়ে তাকালো। এগিয়ে এসে বলে, তোমার এই অবস্থা কেন? ইরফান তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কাঁদছিল মানে? এভাবে উদাম গায়ে বাইরে থেকে কি কাজ করে আসলো ইরফান? ভদ্রলোক বুঝলেন না। তারেক নজ মূলত ইরফান অফিসে না যাওয়ায় রেগে আছে। মায়ের ব্যাপারে তিনি জানেন না। ইরফান অফিসে যাবে বলেও আর যায়নি। রেগে বলে,
তুমি কি ফোন করেছো আমাদের বিজনেসে 10 নামিয়েই ছাড়বে? ইরফান বিরক্ত হলো। সিঁড়ি উঠতে উঠতে বলে, নেক্সট ডে সব সামলে নেব, ডোন্ট ওয়ারি। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। তারকনাজ ফুস করে শ্বাস ফেলল। এই ছেলে আর ভালো হলো না। তিনি হতাশ। সামলে নিবে বলেছে যখন, নিবে সামলে। যখন যা মনে হবে করবে, বলেও লাভ নেই। এই যেমন মাইরাকে এনে রেখেছে, এক্সামের মাঝে কেন আনলো তার কারণও বলে না। তিনি কাজে ব্যস্ত থাকায় মাইরার সাথে তার সেভাবে কথাই হয়নি, ফলে শুনতেও পারেননি কেন এনেছে মাইরাকে। বিরক্ত হয়ে তার ঘরে চলে যায়। ইরফান তার ঘরে গিয়ে আগে শাওয়ার নিয়ে প্রায় 30 মিনিট সময় নিয়ে চুকে মুখে রাগের আভা। যখনই ভাবছে মাইরা এত রাতে একা একা এই পথ এসেছে, তখনই মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। নিজেকে সামলাতে চায় কিন্তু ব্যর্থ। ইচ্ছে করছে আগে এই স্টুপিডকে গিয়ে থাপ্পড় দিয়ে রাস্তাঘাটে একা ঘোরার স্বাদ মেটাতে। শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে একটা কালো ট্রাউজার পরে নিল, তবে শরীরে কিছু জড়ালো না। উদাম শরীরে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। মাইরার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়, নিজেকে সামলানোর চেষ্টা করে। দরজা ঠেলে ভেতরে চোখ পড়লে মুহূর্তে চোখ জোড়া শীতলতায় ভরে যায়। রাগ আপনা আপনি নিভে যায় এখানে। ঘরের ভেতরে প্রবেশ করে দরজা বেরিয়ে দেয়। ঘরের লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে কেন বুঝলো না। দৃঢ় পায়ে এগিয়ে এসে মাইরার মাথার কাছে দাঁড়ায়। গম্ভীর চোখে দৃষ্টি আবদ্ধ করে মাইরার চোখ পানে। মাইরা ইরফানের ঘরে ঠিক যেভাবে ঘুমিয়েছিল আজও সেভাবে ঘুমিয়েছে। দরজা বরাবর মাথা রেখে বিছানার কিনারায় মাথা রেখে চুলগুলো ছেড়ে দেওয়া, যা মেজে চুয়েছে। ফ্যানের বাতাসে মেজে চুয়ে থাকা চুলগুলো মৃদুভাবে দুলে। মাইরার বাম গালে চুপ পড়লে ইরফান ডুব গিলে 5 আঙুলের দাগ স্পষ্ট। চোখ বুজে শ্বাস ফেলল। এর একটু পর মাইরার মাথার কাছে ডান পা বাজ করে বসে সামনে ঝুঁকে মাইরার বাম গালে তার ডান হাতের আঙুলগুলো ছোঁয়ালে। মাইরা ঘুমের মাঝে কেঁপে ওঠে। ইরফান মাইরার বন্ধ চোখের পাতায় দৃষ্টি দেয়। ফুলের পাপড়ির মসৃণ ফর্সা দীর্ঘ চোখের পাতায় ডান হাতের বুড়ো আঙুল দ্বারা আলতো করে ছুঁয়ে দেয়। মাইরা ঘুমের ঘুরে ডান কাত হয়ে ইরফানের দিকে হেলে আসে। ইরফান মাইরার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করল। দৃষ্টি ঘুরিয়ে ডান গালে চোখ স্থির করে ফর্সা গালে লালচে দাগগুলোর দিকে অসহায় চোখে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর বসা থেকে উঠে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে হাত ভর্তি করে। আবারও মাইরার পাশে বসে আলতো হাতে মাইরার গালে বরফ লাগিয়ে দেয়। মাইরা কেঁপে ওঠে। এগিয়ে এসে তার হাতের কাছে ইরফানের বাঁ হাত পেয়ে হাতের তালুর উপর ডান গাল রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। ইরফান ঝুঁকে আছে মাইরার উপর। মাইরার মুখের দিকে চেয়ে ডান হাতে আবারও মাইরার গালে বরফ লাগিয়ে দেয়। এবার মাইরা আর নড়ে না। ইরফান সময় নিয়ে বরফ দিয়ে দিল মাইরার গালে। এরপর ডান হাতের ছোট ছোট বরফের টুকরোগুলো ছুঁড়ে ফেলে ভেজা গেলে চুলের কিছু অংশ হেলে আসলে হাত বাড়িয়ে তা কানের পিঠে গুজে দেয়। ডুব গিলে মুখ নামিয়ে ভেজা গেলে ঠোঁট দাবায়। কতক্ষণ যে এভাবে থাকলো তার ইয়ত্তা নেই। মাইরা নড়ে উঠলে ইরফান মাইরার গাল থেকে ঠোঁট সরিয়ে নেয়। মাথা খানিক উঁচু করে মাইরার ফোলা ফোলা মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে গলা নামিয়ে মৃদুস্বরে বলে, সরি ফর দ্যাট। কথাটা বলে কানের পিঠে শব্দ করে একটা চুমু খায়। মাইরা ঘুমের মাঝে ফুপিয়ে ওঠে। ইরফান দ্রুত মাইরার মুখের দিকে তাকায়। চোখ বন্ধ মাইরার। কি যেন বিড়বিড় করে। ইরফান আরেকটু এগিয়ে গেল। আদো আদো সরে শুনতে পায়, বাবা মেলায় যাওয়ার কথা বলে ফাঁকি দিয়ে আকাশে চলে গেল। বাবা বাবা। কথাগুলো খুবই অস্পষ্ট শোনায়। বন্ধ চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফানের বাঁ হাতে মাইরার ডান গাল পেতে রাখায় ইরফানের হাতের তালুতে টুপটুপ করে মেয়েটার চোখের পানি গড়িয়ে পড়ে। ইরফান ডুব গিলে মাইরার দিকে চেয়ে থাকে। চোখ মুখে অসহায়ত্ব বের করে। মাইরা চিৎ করে শোয়ায়। মুখ নামিয়ে মাইরার ডান চোখের কিনারায় ছোট করে একটা চুমু আঁকে। বাঁ হাতে মাইরার বাঁ চোখের কোণ মুছে দেয়। এরপর মাইরাকে কুলে তুলে লম্বা করে বালিশে শুয়ে দেয়। উঠে গিয়ে ঘরের লাইট অফ করে দেয়। বাম কাত হয়ে মাইরার পাশে শুয়ে পড়ে ইরফান। মাইরার পেট জড়িয়ে মাইরাকে টেনে মাইরার পিঠ তার বুকে লাগিয়ে শুইয়ে দেয়। এরপর মাইরার পেট থেকে হাত সরিয়ে নেয়। হাত বাড়িয়ে মাইরাকে আর ধরল না। দুহাত আড়াআড়িভাবে বুকে বাজ করে নেয়। লম্বা শ্বাস টেনে চোখ বুজে। ফ্যানের বাতাসে মাইরার চুলগুলো ইরফানের মুখের উপর লুটোপুটো খায়। ইরফান সরালো না চুল। উঠে গিয়ে তার স্বভাবসুলভ ফ্যান অফ করে এসি চালাল না। শক্ত হয়ে চোখ বুজে রইল। সকাল সকাল চিৎকার চেঁচামেচিতে মাইরার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে তাকায় মাইরা।
গরময় দিনের ঝাপসা আলো দেখে বুঝলো সকাল হয়ে গিয়েছে, কিন্তু সে জায়গা পায়নি। এমন জোরে জোরে কথা বলছে কে? ধীরে ধীরে বিছানা থেকে নেমে বেরোনো দরজা খুলে বাইরে নজর দিলে ইরফান আর তারেক নওয়াজকে মেন গেটের কাছে দাঁড়িয়ে কথা বলতে দেখে। এখানে দাঁড়িয়ে স্পষ্ট শোনা যাচ্ছে, মাইরাকে রেখে দ্রুত ফিরবে। ইরফান গম্ভীর গলায় বলে, সরি, ওকে নিয়ে যেতে পারবো না। তারেক নওয়াজ রেগে বলে, পারবে না মানে? তাহলে এনেছিলে কেন? কাজ ছিল। মাইরাকে দিয়ে কি কাজ তোমার? কাজ করেছো ভালো কথা, এখন ওকে রেখে এসো। ওর এক্সাম ভুলে গিয়েছো? ইরফান বিরক্তিমুখে কণ্ঠে বলে, তুমি রেখে এসো, আমি অফিস সামলে নিব, ডোন্ট ওয়ারি। তারেক নওয়াজ নিজেকে শান্ত করে। তার ভাবনা, মাইরা আর ইরফান একসাথে থাকলে তাদের সম্পর্কে উন্নতি হবে। মাইরা রিলেটেড কাজগুলো তিনি ইরফানের কাঁধে দিতে চায়। অতঃপর বলে, মাইরাকে তুমি রেখে আসবে, এটাই আমার শেষ কথা। ইরফান রেগে হঠাৎই চিৎকার করে ওঠে, বলেছি তো ওই স্টুপিডকে রেখে আসতে পারবো না। গলায় বাচ্চা ঝুলি দিয়েছ, চুপ আছি। আর বাড়াবাড়ি করো না, আমাকে শান্তিতে থাকতে দাও। কথাটা বলে হনহন করে বাইরে বেরিয়ে যায়। তারেক নওয়াজ কী বলবেন বুঝলেন না। নীরব চোখে চেয়ে দেখলো শুধু ছেলের প্রস্থান। তিনি ছেলেকে নিয়ে হতাশ, তবে মাইরার কি হবে? মাইরা দৃঢ় পায়ে ঘরের ভেতর আসে, এরপর দরজার চিটকিনি লাগিয়ে দেয়। পানিতে টইটম্বুর চোখ থেকে দুফোঁটা জলকণা টুপ করে গড়িয়ে পড়ে। দেয়ালঘড়িতে দেখল সকাল 6টা বাজে। ওয়াশরুমে গিয়ে অজু করে এসে নামাজ পড়ে নেয়, এরপর গায়ে বুরকা জড়িয়ে নেয়। সাথে এমনিতেও কিছু আনেনি, তাই আর কিছু নিতে হলো না। সাথে পার্স নিয়ে ঘর থেকে বের হয়। আশেপাশে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু এগিয়ে গিয়ে রিতাকে পেয়ে গেলে বলে, আপু এখন কাউকে বলো না, আমি যাচ্ছি। আমি পৌঁছে বাবাকে কল করে দিব। রিতা ডাইনিং টেবিলের উপর কাচের গ্লাস রেখে অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? মায়েরা মৃদু হেসে বলে, গ্রামে। তুমি এক্ষুনি কাউকে বলো না প্লিজ। রিতা অবাক হয়ে বলে, এত দূরের রাস্তা তুমি একাই যাবা? দাঁড়াও, আমি চাচারে বলি। মায়েরা রিতার হাত আটকে বলে, বলো না আপু, আমি পারবো। একা চলতে না শিখে রাখলে পরে প্রবলেম হবে। লাস্ট কথাটা কেমন মলিন গলায় বলে। এরপর আবারও মৃদু এসে বলে, আমার এক্সাম বুঝলে, গ্রামে গিয়ে পড়বো, এখানে বইও নেই, আসছি আপু, বাই। কথাটা বলে ডান হাতে একটা পার্স নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সামনে তাকালে মেইন গেট দিয়ে ইরফানকে ঢুকতে দেখে মাথা নিচু করে ইরফান এগিয়ে আসছে। মায়েরা ডুব গিলে তাকে দেখে নিলে এই লোক কী করবে সেসব ভাবতে চায় না, তবে লোকটার সামনে পড়তে চায় না, একটুও চায় না। তো এই ছিল প্রণয়মূল কাব্য উপন্যাসের পর্ব 24। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, আজকের পর্বটা আসলে একটু ইমোশনাল ছিল। পরবর্তী পর্ব শীঘ্রই নিয়ে আসছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।